খামবন্দি পাসপোর্ট ঘিরে রহস্য। গত 17 তারিখ টিটাগড় পোস্ট অফিসের এই যে আমার পেছনে যে বক্সটি রয়েছে, এই বক্সের মধ্যে 50 থেকে 55টি খামবন্দি পাসপোর্ট এইখানে ফেলে দিয়ে যায় কেউ বা কারা। সেই পাসপোর্ট কিন্তু যখন পোস্ট অফিসের ভিতরে যারা পোস্টম্যান তারা খুলে নিয়ে যায়, সেগুলো যখন শর্টিং হতে থাকে, দু একটি খামের মুখ খোলা দেখে পোস্টমাস্টারের সন্দেহ হয় এবং তাদের যে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আছে সেই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি তারা করতে থাকে যে কেন মুখ খোলা, এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকেও তারা জানায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ মতো গত 19 তারিখ তারা এই যে টিটাগড় পোস্ট অফিস, এই টিটাগড় পোস্ট অফিস খড়দা থানার মধ্যে পড়ে, সেই খড়দা থানাকে তারা কিন্তু জানান। অফিসিয়ালি জানানোর পর খড়দা থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেই পাসপোর্টগুলিকে নিয়ে যায় এবং সেই পাসপোর্টগুলি আদৌ কি অরিজিনাল না এই পাসপোর্টগুলি ফেক, সেই তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে এখনও পর্যন্ত সেই পাসপোর্টগুলি ফেক এটাও যেমন বলা যাচ্ছে না, এই পাসপোর্টগুলি অরিজিনাল সেটাও কিন্তু এই মুহূর্তে বলা খুব দুষ্কর। তবে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই পুরো ঘটনা তদন্ত করে দেখছেন এবং এই ঘটনার তদন্ত করার পর যদি সেই পাসপোর্ট ফেক হয় তাহলে এই তদন্ত প্রক্রিয়ার কিন্তু ইঙ্গিত অন্যদিকে যাবে। আর যদি এই পাসপোর্ট অরিজিনাল হয় তাহলে তো অবশ্যই যে পদ্ধতিতে এখানে পাঠানো হচ্ছিল সেই পদ্ধতিটাও কি সঠিক কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। টিটাগড় থেকে মাসুম আক্তার, নিউজ টাইম। সুন্দরবন ভ্রমণে এসে বোট থেকে অর্থাৎ নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক। বছর 32-এর যুবক প্রীতম পানুয়া নামে ওই পর্যটক নিখোঁজ হয়ে যান বৃহস্পতিবার বিকেলেই কার্যত সুন্দরবনের কৈখালী এলাকায় একটি ভুটভুটিতে উঠেছিলেন প্রীতম, আর সেখান থেকেই কার্যত অসাবধানতাবশত পা পিছলে গিয়ে পড়ে যান নদীতে, আর সেই নদীতে পড়ে যাওয়ার পর থেকেই কার্যত নিখোঁজ রয়েছেন প্রীতম। ঘটনার পরেই তাকে খোঁজাখুঁজির জন্য যথেষ্ট চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে আসেন এবং তারা তল্লাশি শুরু করেছেন। স্পিড বোট নিয়ে আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়েছে, তবে প্রীতমের কোনো হদিশ মেলেনি। দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের বাসিন্দা প্রীতম 11 জন বন্ধু বান্ধবের সাথে বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। তারা বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাদের ইচ্ছে ছিল শুক্রবারও সকালে তারা সুন্দরবনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখবেন, আর সেই কারণেই বৃহস্পতিবার বিকেলে একটি ভুটভুটির সাথে কথা বলতে গিয়েছিলেন। ভুটভুটির ওপরে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন তখনই কার্যত অসাবধানতাবশত পা পিছলে গিয়ে নদীতে পড়ে যান তিনি, আর নদীতে পড়ে গিয়েই কার্যত তলিয়ে যান প্রীতম। তার খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং অন্যান্য গ্রামবাসীরা এবং প্রীতমের বন্ধুরা, কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ শুক্রবার বিকেল পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি প্রীতমের। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। আবারও তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির সামনে চলে এলো। বাগুইঘাটির পর এবার দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে এই 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল উঠেছে দাদাগিরি। এলাকার এক ব্যবসায়ীর ওপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে তাদের সম্পত্তি হাতানোর চেষ্টা করছেন কাউন্সিলর, এমনটাই অভিযোগ উঠেছে এই রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। 7 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী সুব্রত সরকারের দোকানে এর আগেও চড়াও হয়েছিলেন রঞ্জিত মণ্ডল ও তার লোকজন, কিন্তু সেবারে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ফের চড়াও হন সুব্রত সরকারের দোকানে এবং সেখানে গিয়ে সুব্রতকে না পেয়ে তার ছেলে তন্ময় সরকারের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করেন রঞ্জিত মণ্ডল আর তার অনুগামীরা। সুব্রতর অভিযোগ, কাউন্সিলর নিজেই উপস্থিত ছিলেন এই হামলার সময় এবং জোর করে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন কাউন্সিলর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রঞ্জিত মণ্ডল দাবি করেছেন মিথ্যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে, এই ধরনের কোনো ঘটনার সাথে তিনি জড়িত নন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে এখনও পর্যন্ত বাগুইআটি থানা ধরতে পারেনি, কিন্তু তার পাশাপাশি বাগুইআটি থানা পুলিশ তারা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তারা পৌঁছায় দীঘায় একটি টিম বাগুইআটি থানার,
সেইখানে একাধিক যে হোটেলে সেখানে সার্চ করে, অর্থাৎ সম্রাট চক্রবর্তী খোঁজে। তারপরে রাত হওয়ার পরেও সম্রাট চক্রবর্তী খোঁজ পাওয়া যায় না। একাধিক হোটেলে সার্চ করার পর একাধিক রেজিস্টারও দেখা হয়, কিন্তু সম্রাট চক্রবর্তীর নাম কোথাও উল্লেখ নেই। তারপরেই আজ বাগুইআটি থানায় চলে যান প্রমোটার কিশোর হালদার, একটা চিঠি দেন বাগুইআটি থানায়। কেন কি তিনি যে কাজ করছিলেন, যে প্রমোটিংয়ের কাজ করছিলেন, যেই জায়গা তাকে মারধর করা হয়েছিল, সেই জায়গা বন্ধ আছে রবিবার থেকে এবং সেই কাজ তিনি শুরু করতে চাইছেন। সেই জন্য তিনি বাগুইআটি থানায়, অর্থাৎ প্রমোটার কিশোর হালদার প্রমোটার, তিনি যান বাগুইআটি থানায়। সেইখানে একটি চিঠি দেন। চিঠির মধ্যে উল্লেখ করা হয় কি তাকে নিরাপত্তা দেওয়া হোক। তারপরেই বাগুইআটি থানায় সেই চিঠি দেওয়ার পরই যে জায়গায় ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্রমোটারকে মারধর করা হয়েছিল তার জমিতে, যেখানে প্রমোটিংয়ের কাজ চলছিল সাইডের, সেইখানে একজন পুলিশ ভ্যান করে, পুলিশের যে ভ্যান সেটা পৌঁছায় এবং পুলিশ কর্মীরাও পৌঁছান এবং পুলিশ কর্মীরা নিরাপত্তা হিসেবে তারা পৌঁছান কিশোর হালদারের পাশে তারা দাঁড়ান। অর্থাৎ বলা যেতে পারে কিশোর হালদারের যে অভিযোগ এখনও পর্যন্ত অধরা, কেনই এই তৃণমূল কাউন্সিলর তাকে ধরতে পারছেন কেন সম্রাট চক্রবর্তীকে বাগুইআটি থানা পুলিশ বা বাগুইআটি পুলিশ কমিশনার, সেক্ষেত্রে সব মিলিয়ে বলা যেতে পারে এখনও পর্যন্ত অধরা এই কাউন্সিলর। সেক্ষেত্রে এখনও পর্যন্ত তারা ভয়েতে আছেন এই প্রমোটার এবং তার পরিবার। তারা রাত্রে অন্ধকারে বেরোতেও পারবেন না বা দিনের আলো তারা বেরোতে পারবেন না, এমনটাই অভিযোগ করছেন কি তারা যে এই কাউন্সিলরের অনুগামীরা যখন তখন তাকে গুলি করে দিতেও পারে, এমনটাই অভিযোগ করছেন কিশোর হালদার যিনি প্রমোটার। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। রাজ্যে প্রথম কল্যাণী উপসংশোধনাগারে টেলিফোনের মাধ্যমে বিচারাধীন বন্দীরা পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন, সেই প্রয়াসই আজ থেকে শুরু হলো। মূলত বহরমপুর রেঞ্জের ডিআইজি এবং কল্যাণীর মহকুমা শাসক এই প্রকল্পের উদ্বোধন করেন। মূলত বন্দীরা 3টি নাম্বার রেজিস্ট্রেশন করতে পারবেন, সেখানে মাসে তারা 250 মিনিট কথা বলতে পারবেন, যার জন্য তাদের দিতে হবে 250 টাকা এবং সেখানে একটি পরিবারের নিজের কাউকে, একটি বন্ধু এবং অন্যথায় পরামর্শের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। দিনে 10 মিনিট এবং মাসে 250 মিনিট কথা বলতে পারবেন, এমনটাই জানা গেছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে। স্বভাবতই বন্দীদের সুবিধার জন্য রাজ্যে প্রথম এই কল্যাণী উপসংশোধনাগারে চালু হলো এই টেলিফোনে প্রকল্প। আগামী দিনে অন্যান্য উপসংশোধনাগারগুলোতেও চালু করা হবে এই উদ্যোগ। কল্যাণী থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। ফের শহর কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার 181/1 এজিসি বোস রোডের একটি গেস্ট হাউস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ শাখা। ইতিমধ্যেই রাইস খান এবং মিরাজ মল্লিক নামে দুজন বিহারের বাসিন্দাকে গ্রেপ্তার করেছেন এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে দুটি 9mm এর পিস্তল এবং তার সঙ্গে 18 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে, যেটা এই গেস্ট হাউসের যারা কর্তৃপক্ষরা রয়েছে তাদের সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ এই গেস্ট হাউসে এসেছিলেন 3 জন ব্যক্তি। তার মধ্যে ছিলেন রাইস খান এবং মিরাজ মল্লিক এবং তাদের সঙ্গে আরও একজন ব্যক্তি এসেছিলেন, যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সাদা জামা পরা একজন ব্যক্তি এসেছিলেন এবং যার খোঁজ ইতিমধ্যেই চালাচ্ছেন কলকাতা পুলিশের এসটিএফ শাখা। প্রথমে এসটিএফের আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে যখন তাদের সন্দেহ প্রকাশ হয়, তারপরেই তাদের যে জিনিসপত্র অর্থাৎ যে লাগেজ তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন, সেই লাগেজ যখন সার্চ করা হয় তার মধ্যে দিয়ে দুটি 9mm এর পিস্তল এবং তার সঙ্গে 18 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে যে ব্যক্তি তাদেরকে এখানে নিয়ে আসলো, সেই ব্যক্তিকে এবং কেন এখানে তাদেরকে নিয়ে আসলো বা তিনি এই ঘটনায় কোনোভাবে মিডল ম্যানেজ কাজ করছে কিনা, তাকে ইতিমধ্যেই খোঁজ চালানোর চেষ্টা করছেন কলকাতা পুলিশের এসটিএফ শাখা। তবে যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে শুক্রবার ওই আগ্নেয়াস্ত্র বা ওই কার্তুজ তারা অন্য কোথাও তাদের পাচার করার কথা ছিল এবং সেই মতোই তারা বিহার থেকে এই সমস্ত জিনিস নিয়ে এখানে গেস্ট হাউসে তারা যে আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তবে যে বিষয়টি এখন সবথেকে বড় প্রশ্নের, কিছুদিন আগেই শিয়ালদার বৈঠকখানা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্রের সঙ্গে এই আগ্নেয়াস্ত্রের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেবারে জানা গিয়েছিল যে বিহারের মুঙ্গের থেকে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল। এবারেও কি বিহারের মুঙ্গের থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং আগ্নেয়াস্ত্র শুক্রবার অন্য কোথাও পাচারের চেষ্টা করছিলেন তারা, সেক্ষেত্রে কোথায় এই আগ্নেয়াস্ত্র পাঠানো
পাঠানো হতো বা কী কাজে ব্যবহার করা হতো, এবং ওই তৃতীয় ব্যক্তি তিনিই বা কে, তিনি শহর কলকাতারই বাসিন্দা কিনা, পুরো বিষয়টি আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের STF শাখা। ক্যামেরায় রাজু রানার সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।